শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি সত্যজিৎ, আর আমার সঙ্গে রয়েছে আজকে আবারও এমন দুজন মানুষ যাদের গল্প আমরা শুনেছিলাম খানিকটা, আর অনেকটা বাকি রয়ে গেছে। আর তাই আজকে আবারও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে সহজ মা উৎপল ফকির। তোমাদের দুজনকে আবারও একবার স্বাগত জানাই আমাদের রেডিও স্টেশন। অনেক ধন্যবাদ। কেমন লাগছে বলো, আর কেমন আছো? অসাধারণ অসাধারণ। কি খেপা গল্প জমে উঠেছে কিনা? দারুণ। আমি তো JU মানে হচ্ছে কি আমার নিজের মাটি, আমি এখানকারই ছেলে। দেখো, মাটিটা তোমার, তুমি আমার। এবার কিভাবে সেটাকে তুমি বলবে? মিলে ঝুলে। আর তোমরা আমাদের, তোমরা আমাদের, আমরা সবার। আর আমরা যখন তোমাদের পেয়েছি, আগের দিন অনেক কম কম গান শুনতে পেয়েছি, সময় যেহেতু কম, আজকে একটা গান দিয়ে শুরু করি। তোমার লেখা, তোমার গান কিছু একটা শুনি। তাহলে আজকে একটু অন্য মুডে আছি তো। একদম, তুমি যে মুডে থাকো সেই মুডই রোমান্টিক মুড। প্রেমিক, হ্যাঁ হ্যাঁ প্রেমিক, ওই প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। খেপা প্রেমিক, আগে প্রেমিক, ওই প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। ওরে খেপা প্রেমিক হলে রতন মেলে, এমন মানুষ রতন। তাই তো খেপা, মানুষ রতন মেলেই প্রেমিক হলে, এখানেই বাউলের সাধনা। ওরে মন প্রেমিক হলে রতন মেলে, জগৎ হয় আনন্দময়, জগৎ হয় আনন্দময়। আমি বলবো, বলো। প্রেমিক প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। আগে প্রেমিক, প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। বাবা এরপরে কিছু বলেছিলে, মনে পড়ছে? প্রেম ছাড়া আর নাই রে গতি, প্রেমেই আছে মনের মতি। তাই নাকি? হ্যাঁ, ও তুমি প্রেমের কাছে রেখে রতি, প্রেমের কাছে রাখলাম। তুমি প্রেমের কাছে রেখে রতি, মনের দুয়ার খুলে দাও, মনের দুয়ার খুলে দাও, মনের দুয়ার খুলে দাও। আমি বলি, বলো। প্রেমিক প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। আগে প্রেমিক, প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। বাবা, প্রেমী হলো রাজার রাজা, তাই নাকি? প্রেম না পেলে যায় কি বোঝা। প্রেমী হলো রাজার রাজা, প্রেম না পেলে যায় কি বোঝা। আচ্ছা, তারপরে প্রেম হলো সেই রতন খোঁজা। তাই নাকি? মানুষ রতন খেপা। প্রেম হলো সেই রতন খোঁজা, যেথায় মনের মানুষ কথা কয়, মনের মানুষ কথা কয়, মনের মানুষ কথা কয়। এবার তুমি বলো। আগে খেপি হও। না 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 না, খেপা হও। আগে পাগল হও। আরে পাগল তো আমি, তুমি আবার প্রেমিক হও, কারণ প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। আগে প্রেমিক হও, প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। ওরে মন প্রেমিক হলে রতন মেলে, এমন মানুষ রতন। যেমন আমাকে তুমি পেয়েছো। ওরে হই প্রেমিক হলে রতন মেলে, এই জগৎ হয় আনন্দময়, জগৎ হয় আনন্দময়, জগৎ হয় আনন্দময়।
আগে প্রেমিক হও, প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়, খ্যাপা প্রেমিক হও, প্রেমিক হলে সর্বসিদ্ধি হয়। আগে খেপি হও, খেপি হলেও সর্বসিদ্ধি হয়। আগে খ্যাপা হও, খ্যাপা হলেও সর্বসিদ্ধি হয়। আগে সহজ হও, হ্যাঁ আসল কথা ওই সহজ হলেও সর্বসিদ্ধি হয়। বাহ 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 বাহ। কিয়া বাত, কিয়া বাত। এখানে আমার মনে পড়লো একটা, সনাতন গোসাই দাওয়াতে বসে আছি বাঁকুড়াতে, ওখানে একটা কবিতা মনে পড়লো, প্রেমের ভাব জানে যে জনা, চাঁদনি মাটির দাওয়ায় একতারায় সুর বেঁধে গেয়ে ওঠে সনাতন বাউল, তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। তার 1 বছরের নাতি হামাগুড়ি দিয়ে কোলে ওঠে, হাত বাড়িয়ে টান দেয় একতারাটি, বাউল গান থামিয়ে বলে, এই তো আমার পাগল পেয়েছি। কিয়া বাত, কিয়া বাত। আচ্ছা, এই যে খেপা খেপি তোমরা দুজন মানুষ তো চর্চা করা শুরু করে দিলে, গান বাজনা করবে একসঙ্গে, পথ চলা শুরু করে দিলে, আঁকড়ায় আঁকড়ায় ঘুরছো, তারপর ঠিক কখন ভাবলে এটাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে? না, আমরা ভাবিনি, ভাবিনি বললাম না আমরা। স্রোতের মধ্যে আমরা চলছি। আমরা আসলে গানটা ভালোবেসে গানটাই গেয়েছি, কোনো চিন্তা ভাবনা করিনি। আচ্ছা, একদিন হঠাৎ রাত্রে আমরা ফিরছি, একটা ফোন আসলো আমাদের গুরুজির কাছ থেকে, চৈত্র মাসের শেষ দিন, চৈত্র মাসের শেষ দিন। হ্যাঁ, এবার ফোনটা আসলো, খ্যাপা ধরলো, বললো, উৎপল তুই কালকে বাবা একটা চট করে রবীন্দ্র সদনে চলে যা তো খেপিকে নিয়ে। বলে কেন গুরুজি? বলো ওখানে না গান মেলা চলছে, লোকমঞ্চ একটা, শিশির তখন কোথায় হতো গো লোকমঞ্চটা? ওই ইনফরমেশন সেন্টারের সামনে। হ্যাঁ, আচ্ছা। তো ওখানে লোকমঞ্চ বলে একটা স্টেজ হয়েছে, তোরা 5টার মধ্যে চলে যা, আমি যাচ্ছি না, আমার জায়গা তোরা দুজন গান গেয়ে। জীবনের প্রথম স্টেজ। কত সাল সেটা? 2000। আচ্ছা। তার আগে গোসাইয়ের সাথে ঘুরতাম, যেখানে নিত 1টা 2টো করে, সবাই গাইছে আমরাও গাইতাম, ওইভাবে নিইনি, জাস্ট আকড়া যেরকম আনন্দে গিয়েছি স্টেজে ওখানে গিয়েছি। কিন্তু মানে এক হাত ছেড়ে দেওয়া, বলে না বড় হয়ে গেলে বাবা মা হাতটা ছেড়ে দেয়, গুরুজির থেকে হঠাৎ করে এটা এক হাত ছেড়ে দিল গুরুজি আমাদের, ওই প্রথম ওই স্টেজটায় রবীন্দ্র সদন গেলাম। 5টায় গেছিলাম, রাত 9:30টায় গান গাওয়ার সুযোগ পেয়েছি। যখন সব শিল্পীর গান শেষ আমাদের দিয়েছে, ভাবলাম মনে গুটি কয়েক মানুষ থাকবে, উঠলাম, গুরুজির নাম করে গান শুরু করলাম। প্রথম জীবনের স্টেজ, মানে আনন্দে গাইছি, কত মানুষকে শোনাবো ভেবে, হঠাৎ চোখ খুলে দেখলাম গিজগিজ করছে মানুষ, ছিল গুটি কয়েক। এমন হলো লাস্টে রাস্তা বন্ধ হয়ে গেল, ট্রাকটা যে লরি টরি যায় না সব ওখানে থেমে গেল। তখন দেখলাম একটা পুলিশ লম্বা লাঠি নিয়ে বলল, এখনই শেষ করো, রাত 11টা বেজে গেছে। এই করতে করতে দর্শক তো শুনলোই না, কিছুক্ষণ পর দেখে পুলিশটাও নাচ করছে। তো জীবনে প্রথম স্টেজ, অভিজ্ঞতা প্রথম, এবং দারুণ মজার হয়েছিল, এবং নিজেরা খুব আনন্দ করেছিলাম। এবং তোমরা যেখানে যাও সেখানে মাতিয়ে দিয়ে আসো, দারুণ মজা। আমরা নিজেরাও মেতে থাকি গো, একদম, আমরা তো খুব মজা করি, খুব মানে খুব মানে কিছুদিন আগেই তোমরা আমাদের ওখানেও গিয়েছিল, আমাদের ওখানে পুলিশ, এটা হচ্ছে ওখানেও গিয়েছিলে। তা আমার মনে আছে, ওটাও খুব ভালো একটা অনুষ্ঠান করেছো। এমন তোমাদের এরপর আগে পরেও যখন যেখানে দেখেছি অসাধারণ সব সময় লাগে, আজকে তো অসাধারণ লাগছে, এত কাছ থেকে তোমাদেরকে পেয়েছি। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে এই যে একসঙ্গে কাজ করছো, মানে তখন তো ভাবোনি যে কাজ করবে, কিন্তু এখন তো একসঙ্গে কাজ করছো, মানে প্রফেশনালি কাজ করছো, অনেক বছর হয়ে গেল, অনেক বছর ধরে কাজ করছো, চলবো। এবং নিশ্চয়ই একদম আমরা তো চাই সব, কারণ আমরা শুরু করেছি একসাথে চলবো বলে, একদম শেষ অবধি একসাথে থাকবো। একদম একদম। আর সেটাই বলছি যে তোমরা দুজনে এখন এক পেশাতেই রয়েছো। তোমাদের কাছে আমি জানি না কতটা প্রশ্নটা যুক্তিযুক্ত হবে, এই একই প্রফেশনে থাকার কতটা অ্যাডভান্টেজ কতটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা যদি একটু বলো। অ্যাডভান্টেজটাই বেশি, তার কারণ দুজনে মিলে যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করে, আমার কোনো, অনেকেই বলেন যে ইগো কোনো ক্ল্যাশ হয় কিনা, আমার কিন্তু কোনো ইগো ক্ল্যাশ নেই। তার কারণ আমি একটা ব্যাপার খুব ভালো জানি, আমার যেটা আমি পারি সেটা আমি করব, আর যেটা সহজ মা পারে সেটা সহজ মা করবে। আমি গান লিখতে পারি, গানে সুর করতে পারি, আর সহজ মা গাইতে পারে। অতএব এইখানটাতে কোনো, কেননা সঙ্গীতের তালিম পণ্ডিত এম.আর. গৌতম, সুনন্দা পট্টনায়ক, ক্লাসিক্যাল, সেইখানটাতে সহজমা গানটা করুক, আমি গানের সুর করি, গান লিখি, ব্যাস এইভাবেই মানে আমাদের। না, ওর মধ্যে এটা একটা দারুণ প্লাস পয়েন্ট,
আমি দেখেছি ও কিন্তু সব সময় মানে আমি যেটা পারি সেটাকে উৎসাহ দেয় এবং আমাকে এগিয়ে, কখনো ভাবে না যে তুমি যে বললে না একটা ইগো ব্যাপারটা থাকে স্বামী স্ত্রী বা এর মধ্যে, এই আমার স্ত্রী এগিয়ে গেল, ওর মধ্যে এটা কোনো দিন ছিল না, আজও নেই। একটা মানুষ তো পাশে যাচ্ছে, সে বুঝতে পারি আমি, ও যদি আমার কোনো গুণ থাকে সেটাকে এগিয়ে দেয় এবং ও সেটাকে প্রত্যেকের সামনে বলে যে সহজ মা কিন্তু এটা পারে। আমি যেরকম গান লিখতে পারি না ভাই, আমি একদম পারি না লিখতে, তবে আমি না কথা বলতে বলতে অনেক ভালো ভালো শব্দ বলে ফেলি, হ্যাঁ, কিন্তু আমি লিখতে পারি না। ও তো অসাধারণ আর লেখে। সেই শব্দগুলো কি হয়তো মাঝে মাঝে দাদা নিজের এই যে মনে তুমি বললে একসঙ্গে থাকার কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজটাকে বাদ দিয়ে দাও, ওসব ব্যাপারে যেতেই চাই না। অ্যাডভান্টেজ হচ্ছে একসাথে আছি, যখন তখন আমরা গেয়ে উঠি, একটা কথা বললাম ওই কথাটাকে নিয়েও গান গেঁথে ফেললো, বা ও হয়তো একটা গুনগুন করে কিছু একটা গেয়ে উঠলো, আমি সেটাকে নিয়ে তার পরের লাইনটা মানে পরের যে কি আসতে পারে সেটা আমি আমার মনের ভাবটাকে জানিয়ে দিই। আচ্ছা দাদা, আমি বলছিলাম যে তো এই সহজ মা মাঝে মাঝে বললো কিছু কথা বলে ফেলে, খুব ভালো ভালো শব্দ, সহজতার সঙ্গেই বলো তুমি, তুমি যেহেতু ভাবনা সহজ, চিন্তা নেই গো, এসে যায়। সেই কথাগুলোকেও কখনো কখনো তোমার লেখায় আমরা নিশ্চয়ই খুঁজে পাই, অবচেতনে তো এসেই যায়, চলেই আসে। আচ্ছা, আমি আর একটা মানে কোয়েশ্চেন করবো, খুব ইন্টারেস্টিং সেটাও। তোমার নাম সহজ, এটা কি ছোটবেলায় সহজ, ছোট থেকেই সহজ, নাকি বা অনেক বড় হয়ে কেউ নাম রাখলো সহজ? না, বড় হয়ে বিয়ের পরে যখন ওর সাথে আমি বেরালাম, দীক্ষার পরে, দীক্ষার ঘরে গিয়ে আমাদের গুরুজি আর গুরুমা যুগলে আমাদের দীক্ষা দিয়েছিল একটা ছোট্ট মাটির কুটিরে, বুঝলে তো, ওখানে দীক্ষা হতো। তো দীক্ষা দেওয়ার সময় উনি বললেন, বাবা তোমাদের ওর নাম ঠিক আছে উৎপল, তোমার নামটা চলবে না, ভালো লাগছে না। কি নাম ছিল? আমার নাম ছিল শর্মিষ্ঠা। আচ্ছা, শর্মিষ্ঠা নাম। তো বললাম, গুরুজি কি নাম রাখবো? তখন বললো, তোকে না গোলগাল দেখতো, মা গোসাই ডাকবো। তো আমার খ্যাপা বললো, না মা গোসাই ডাকলে তো আমাকে সবসময় মা বলতে হবে, ওকে মা গোসাই রেখো না, ওটা খুব একটা স্মার্ট না। তো কি হয় তখন মানে উৎপলদাই বলল যে আমাদের ঘর তো সহজিয়া, তো সহজিয়া ঘর থেকে ওর নাম সহজ হোক। আসলে নামকরণটা ওই করেছিল, সহজ। তো তারপর থেকে সবাই এই সহজ, আর মা হচ্ছে দেখো আশ্রমে তো সবাইকে গোসাই মা বলতো, তার সঙ্গে ওই জন্য মা একটা যুক্ত করেছিল। আর পরবর্তীকালে খ্যাপা একদিন বললো, দেখো তোমার সারনেম বলে কিছু রেখো না, তোমার সারনেমটা মাই হয়ে গেছে। আর জানো তো মানে সহজ মা, তোমাকে আমি একটা কথা বলি যে তোমাদের সঙ্গে তো আজকে সম্মুখ সাক্ষাৎ আমার প্রথমবার হচ্ছে, কিন্তু তোমার এই নামটা বা তোমাদের এই দুজনের যুগলবন্দিটা আমার এতটাই আমাকে ইন্সপায়ার করে সবসময়। আমাদের একটা কালচারাল স্কুল রয়েছে, আমরা খুব রিসেন্টলি সেটাকে শুরু করেছি, সেটার নাম আমরা রেখেছি সহজ। বাবা, জয় গুরু, ধন্যবাদ। এবং যখনই মনে করি যে স্কুলের কথা, তখনই কিন্তু কখনো না কখনো চেতনে অবচেতনে তোমাদের কথাই মাথায় আসে, যদিও সেখানে সবটাই শেখানো হয়, গান কবিতা সব। হ্যাঁ, এবার একটা খুব জরুরি কথা বলি, সেটা হচ্ছে এই যে সহজ বলছো, তুমি বলতেই পারো যে আমাদের তাহলে সাধনাটা কি। মূল যে জায়গা সেটা হচ্ছে, দেখো আমাদের জীবনের বড় হওয়া, জীবন যাপন সমস্ত কিছুর মধ্যে একটা জটিলতা এসে যায়। সহজের সাধনাটাই হচ্ছে গিয়ে সেই আবার সাদা পাতায় ফিরে যাওয়া, সেই সহজ, সেই জন্মের পরে যে আমাদের সহজতা থাকে, তখন কিন্তু এত জটিল থাকে না। একটা শিশু কি জটিল থাকে? কখনোই না। ওটাই সহজ অবস্থা, ওটাই হচ্ছে সহজ অবস্থা, যেটা নাকি অনেক সাধনার দ্বারা প্রাপ্ত হওয়া যায়। সেই জায়গায় মানুষ, এই যে আমাদের চলাটা, সেটা কিন্তু ওই সহজের জায়গাতেই চলা। এটাই হচ্ছে সহজ বললে যেহেতু আর কি, কিন্তু এটা অনেক কঠিন, অত্যন্ত কঠিন। কেননা এই যে সামাজিক যে জটিলতা, সেটাকে কাটিয়ে সেই সহজ জায়গাতে পৌঁছানো, সহজটাই বোধহয় কঠিন। আমার মনে হয় আমার রবি ঠাকুরের একটা লাইন মনে পড়লো হঠাৎ করে, যে সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। আর আরেকটা বলে রাখি, কঠিনটা খুব সহজ, কঠিন হওয়াটা সহজ। আচ্ছা, এবার আমার বলি, আমার একটা অনুরোধ রয়েছে, তোমরা প্লেব্যাক করেছো অনেক, সেখান থেকে যদি একটা কিছু শোনাও। আমি তাহলে তোমার একটা বিখ্যাত, যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ভালো লেগেছে, সেই গানটা শুনতে চাইবো আর কি তোমার কাছে। এটা হচ্ছে ওই ফোর্স বলে একটা ফিল্ম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ওই ফোর্স ফিল্মে লালন ফকির একটা গান গেয়েছিল, সেই গানটা। তার আগে একটা কবিতা বলিনি, বেশ, একদম, তারপরে ওই গানটা গাইবে। একদম। অচিন পাখি, কি কথা বলি রাত দিন,
কি কথা বলি রাত দিন, আকাশ কি কথা বলে, বাতাসের উড়োঝাউ, কৃষ্ণচূড়া পিয়ালের লাল, কার সাথে কথা বলি? একা হলে তাকে বলি, কি কথা বলার আছে বলো। সে তখন গান গায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। লালন তো বলেছেন খাঁচা হচ্ছে আমাদের এই দেহ খাঁচা, আর সেখানে অচিন পাখি, এই যে সেই শ্বাস প্রশ্বাসের খেলা, সে কখন প্রবেশ করছে আর কখন যাচ্ছে, এটা জীবের পক্ষে বোঝা খুব কঠিন। আর তাই হয়তো গেয়ে উঠেছেন, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই আট কুঠুরি নহে দরজাটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। ওই আট কুঠুরি নহে দরজাটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়। ওই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। অন্তর্পীর। অন্তর্পীরের কুঠিয়ায় বিদগ্ধ বর্ণমালাদের নামাবলী অঙ্গে জড়িয়ে বৈষ্ণবী পদাবলীর রস আস্বাদনে ইচ্ছাখাপা উদাসী করোয়াতে পান করছে রূপরসের মদ। তার মাধকরী ঝোলায় মিঠা বৈষ্ণবীর খুঁত কুড়ো, তার দুচোখে রেণু রেণু বৃষ্টি, মধুকণ্ঠে হৃদয়ে রাখব, হৃৎকমলে রাখব। সহজ আদরে লুট হয়ে যায় ইচ্ছাখাপার একতারাটি। মিঠা বৈষ্ণবীর প্রেমজুরি সোহাগে গন্ধর্ব ঘুঙুর অন্তর্পীরের দিওয়ানা দেওয়ায় জেলে দেয় সহস্র চিরাগ। তার নুরতাজেল্লায় 18 মোকামে আজান দেয় বিদগ্ধ বর্ণমালারা। মিঠা বৈষ্ণবী চন্দন ছোঁয়া কামিনীমালার হৃদিগন্ধে টৈটম্বুর মাতুয়ারা অন্তর্পীর দেলকাবাতে মায়া বীজ ছড়িয়ে দিলে ইচ্ছাখাপার ভ্রুমধ্যে টলমল রসকলি লাদিনী আহ্লাদে একবার পদ্ম হয়, একবার ভ্রমর। শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে রয়েছে আমি সত্যজিৎ, আর রয়েছে দুজন এমন মানুষের সঙ্গে যাদের গল্প আমরা আগের একটা অনুষ্ঠানে শুনেছিলাম খানিকটা, আর আজকে বাকি কথা শুনছি। আজকেও আমি জানি অনেক কথা বাকি থেকে যাবে, কারণ রয়েছে সহজমা উৎপল ফকির আমাদের সঙ্গে। আচ্ছা সহজমা, তুমি বলছিলে যে অনুষ্ঠানের যাও তোমরা খুব মেতে থাকো নিজেরাও এবং অন্যদেরকেও মাত করে রাখো সবসময়। নিশ্চয়ই বিভিন্ন অভিজ্ঞতা তো হয়েছে, কখনো মানে নানান অভিজ্ঞতা হয়েছে, কোনো মজার কোনো অভিজ্ঞতা এরকম? তুমি বলো কি মজার অভিজ্ঞতা হয়েছে? আমাদের তো প্রত্যেকটা মুহূর্তে মজার হয়, কত আলাদা করে কিছু মনে থাকে না। আচ্ছা সেটা বুঝলাম, এবার আলাদা করে তাহলে প্রথম প্লেব্যাক করার অভিজ্ঞতা কেমন? বা তুই বলতে চাও অ্যালবাম? অ্যালবাম প্লেব্যাক সিনেমা
প্রথম প্লেব্যাক করেছিলাম, মনে আছে? আমার তো মনে পড়ে না ওই যে কিছুই। তোমার কি ওই গো? ফিল্মটাতে কোনটা? নোবেল চোর, হ্যাঁ, নোবেল রবি চোর, ঠাকুর, রবি হ্যাঁ, ঠাকুর হ্যাঁ, ওই ঠিক গানটা। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, প্রথম প্লেব্যাক দেখো, সেটা একটা থ্রিলিং, একটা জীবনে সবকিছু প্রথমে আনন্দটা আলাদা, তারপর সেটা আর পরে আর সেই ফিলিংসটা আসে না, একই রকম। এটাই নিয়ম। তো আমার ছোটোর থেকেই আমি যখন বারান্দায় বা ছাদে যেতাম, আমি না নিচের দিকে তাকাতাম না, আমি তাকিয়ে থাকতাম আকাশের দিকে। আকাশে পাখিগুলো যখন উঠতো, আমার মনে হতো আমি পাখি হলাম না কেন, তবে আকাশে উঠতে পারতাম। আমার বাবা বলতেন, যখন তাকাবে ওপর দিকে তাকাবে, মাটিতে অবশ্যই দেখবে, কিন্তু দৃষ্টিটা ওপর দিকে রাখবে, আর স্বপ্নটাও ওপর দিকে রাখবে। আমি প্রথম সেই ঈশ্বরের কাছে বলেছিলাম, যদি সঙ্গীতে প্রথম আমি জায়গা চাই, আমাকে স্টেজটা কিন্তু রবীন্দ্র সদন দিও। আমি যদি প্রথম জীবনে অ্যালবাম চাই, আমার কিন্তু HM, মানে একটা কোম্পানি, HM জানি না তোমার দেখা নাম পড়তে হবে না, সেখানে দিও। এবং যদি কোথাও বাইরে পাঠাও, মানে আমার গণ্ডির বাইরে, আমি যেন বিদেশ যেতে পারি। এখনও আমি স্বপ্ন দেখি, সেই পাহাড়ের চূড়াকে দেখি, আকাশকে দেখি। তো প্লেব্যাক যখন করলাম, সেটাও একটা বড় প্রোডাকশন হাউস থেকে, নোবেল চোর, সেখানে যখন ডাকা হলো, গানটা গাইলাম এবং ভালো লাগলো, কারণ আমি সব কিছু ভালো লাগার জন্য জীবনে করি। এবং সেই অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। খালি ভাবতাম কবে কবে মানুষ শুনবে, কবে মানুষ শুনবে। শুনেছিলেন, অনেক জায়গায় শুনেছেন, কেন বুঝতে পেরেছি কেন, আমি যখন অনুষ্ঠানে যেতাম, আমাকে দিদি ওই গানটা একটু এখনো কিন্তু শোনেন, আমার ফোনে এখনো শোনেন? রয়েছে। আচ্ছা, সেটা তো তোমরা ভালো একটু জানবে। আজকেও শুনবো দুটো লাইন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু পরে শোনাচ্ছি। তো ওইটা আমার কাছে খুব আনন্দ ছিল, এবং প্রথম জিনিস সব কিছুই দারুণ। আচ্ছা, আমরা আরেকটা কিছু কবিতা শুনি। অবশ্যই। আসলে আমার এই বাউল যে সঙ্গ, সেগুলো তো কবিতায় চলে এসছে। আমার একদম প্রথম যে কবিতাটা, সেটা আমি পড়ে শোনাচ্ছি। এটা আমার একটা বিশেষ ব্যাপার আছে। চাঁদ ঘাই ঢেউ, বদর বদর সোনার নৌকা জলে ভাইসা যায়, কই যায় কই যায়, হাওয়ার পাল জানে অগ্নিতে না ঈশানে, আর জল জানে ভাটাতে না উজানে। গলুয়ে একতারা গায়ে কান্দিয়া আকুল হইলাম, ভব নদীর পারে মন তরে কেবা পার করে, পার করে পার করে, হাল ধরে বৈঠা বায়, সোনার নৌকা জলে ভাইসা যায়, জলে চিহ্ন থাকে না কোনো, চাঁদ ঘাই ঢেউ জানে জলের আজান, আর জল জানে সাগরের নোনাটান। চাঁদ ঘাই ঢেউ জানে কেন যে নোঙর খায় নদী, কেন যে রাত ভাসে দরবেশি টানে, চাঁদ ঘাই ঢেউ জানে। আমি তো জানি না সাইফুল ফোটে কিনা, গান্ধার ভোরে সহজিয়া মারফতি, শুধু মন মুর্শেদ দেওয়া চায়, খড়কুটো ভাসিয়েছি প্রত্ন জলে, কেন যে নোঙর খেলো সোনা নাও, আমি তো জানি না চাঁদ ঘাই ঢেউ শুধু জানে। আর এই ঘরানার লেখা আমার মনে হয় এখন খুব কম মানুষই লেখে এই ঘরানার লেখা। আমি যেইভাবে বাউল দর্শনকে বা গানের মধ্যে কবিতার মধ্যে এনেছি, সেটা কবিতা অন্তত কেউ লেখে না। আমি সেটাই বলছি, কবিতার ক্ষেত্রেই বলছি। যেহেতু আমাদের কবিতা নিয়ে আমরা আলাদাভাবে রিসার্চ করছি, কিছু কাজ করছি। এটা যখন বললেই তখন আমি আরেকটা কবিতা পড়তে চাই, একদম মানে বাউলের ঘরানায়। আমি একদমই, আমরা কবিতাতে শুনবো, এবং পাশাপাশি তোমাকে আমন্ত্রণ জানিয়ে রাখি আমাদের কবিতার অনুষ্ঠানে। অবশ্যই আমি আসবো, কেননা এই কবিতা অন্য ধরনের কবিতা, একদমই অন্য ধরনের কবিতা এগুলো। দেখো, এই কবিতাটা উদাসী তিলক। সহজি আঁকড়ায় দেল চিরাগের মোহিনী শৃঙ্গারে রাই বৈষ্ণবী, আনন্দ বাউলের ভ্রুমধ্যে চন্দন হলে সাইফুল ফোটে। উদাসী তিলক নিগুড়ো ভ্রমরার ডানায় উড়ে উড়ে নাছুদ মোকামে জলের মধ্যে আগুন জ্বালে, তার নূর তাজেল্লায় দেহ জমিনে আবাদ হয়। সরস্বতীর উজানে ভাসে আজন্ম ঝিনুক, মজনুন দাওয়ায় রূপরসে টলমল উদাসী তিলক, আয়নামহলের দরজা খুলে ইশকের ঘুঙুর বেঁধে দেয় অচিন পাখির পায়।
আর আমাদের শুনতে শুনতে সময় আজকেও আবার ফুরিয়ে এলো, এত জানো তো? তাড়াতাড়ি কেন ফুরিয়ে যায়, সময় তোমরা ফুরিয়েছে? এলেই আমি জানি না কেন এটা হয়। কেন এটা হচ্ছে বলো তো? আমি তো আড্ডা দিতে দারুণ ভালো, কি খাবা তাই তো? আড্ডা অবশ্যই দিতে তুমি দারুণ তাহলে লাগে তো। শেষ করো ওই গানটা না দিয়ে আমি একটু আমি রবি তোমার ঠাকুর। একটা লেখার না আমরা দুটো গান শুনবো, ছোট ছোট করে শুনতে পারবো। হ্যাঁ, রবি ঠাকুরটা শেষে শুনি, আর এখন একটা ছোট্ট করে তুমি যেটা শোনাচ্ছ সেটা শুনবো। তা কিন্তু তার আগে আরেকটা একটু কোয়েশ্চেন আছে একটা, সেটা একটু জানি যে কিভাবে পাচ্ছি তোমাদেরকে, আরো কোন কাজে নতুন করে পাচ্ছি আবার? আমরা তো গান তৈরি করার কাজ সবসময় কারিগর চলছে, আমাদের সেই কাজটা চলছে। আর নতুন এখন এই মুহূর্তে হয়তো ওই কাজের মধ্যে আছে, কাজের মধ্যে হ্যাঁ সবসময় হ্যাঁ কাজের মধ্যেই সবসময়। আছে, সবসময় সামনের পাচ্ছি দিনে তাহলে। আবার হয়তো নতুন একটা অ্যালবাম বা ভিডিও হবে, সেইটার জন্য একটা প্রস্তুতি এখন থেকে থাকে আমাদের। সেটা হয়তো পুজোর সময় গিয়ে হবে। আমি একটা গদ্য লেখা হাত দিয়েছি, আচ্ছা। বাউল জীবনযাপন নিয়ে আর কি, সেটা আমি লিখছি এখন। বেশ, আমাদের অনেক অনেক মানে এটা আমাদের আগ্রহ কাছে রইলো। দুজনের কাছে খুব বড় কাজ, আমাদের খুব খ্যাপা আগ্রহ লিখছে। রইলো এবং নিশ্চয়ই আরেকটা কাজেও তো তোমাদের পাচ্ছি এখানে, কবিতা নিয়ে আমাদের হ্যাঁ, অনুষ্ঠানে। হ্যাঁ, আর একটু এবার শুনি যে তুমি একটা আমি একটা শোনাচ্ছিলে ছোট্ট করে কিছু। খ্যাপারি হ্যাঁ। গান শোনাই, এখান থেকে তোমার হয়তো মনে একটু রং লাগবে। সেটা হচ্ছে বাউল রং। মন বাউল বাউল মনোরে, মন বাউল বাউল মনোরে, তোর রঙে মন রাঙাই রে, তোর লাগি ঘর সাজাই রে, তোর লাগি ঘর সাজাই রে, তোর লাগি ফুল ফুটাই রে, হে মন বাউল বাউল মনোরে, তোর রঙে মন রাঙাই রে। বাহ বাহ বাহ, কি আবার অসাধারণ। আর অনুষ্ঠানের সময় শেষ, আপনাদের কেমন লাগলো আপনারা জানান আমাদেরকে ফোন করুন 24146060। আপনারা মেল করুন radioju@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radioju। আর অবশ্যই আবারও পাবো তোমাদেরকে, এই আশা রেখে আজকের অবশ্যই অনুষ্ঠান আসবো আবার। আমরা শেষ করব। কিন্তু শেষে শুনি একটু তোমার সেই গান যেটা বলছিলে তুমি, যে জীবনের প্রথম প্লেব্যাক নোবেল চড়ে। তো দেখো এখন তো চৈত্র মাস পড়ে গেছে, হ্যাঁ চৈত্র মাসে একটা, হ্যাঁ এই তো খ্যাপা তুমি যে সবসময় কেন বলে দাও বলো তো? আমি বেশ রহস্য হয়ে বলছিলাম। যাই হোক, এই বৈশাখের জন্য বারবার বলতে চাই, ওরে রবি ঠাকুর গো তোকে হি বুঝাকে গ্রামে নিয়ে যাব, ও গো রবি ঠাকুর গো তোকে হি বুঝাকে গ্রামে নিয়ে যাব। হ্যাঁ, গ্রামে শহরে হৃদয়ে বিদেশে যেখানে বলুন রবি ঠাকুরকে আমরা ছাড়বো না, ছাড়ছি না। কারণ সেও বলেছে লোকগানকে, লোকগানের সুরে, রবীন্দ্রনাথের সুরে সব জায়গায় ছড়িয়ে দিতে। তাই ইন্দ্র, ও গো রবি ঠাকুর গো তোকে হি বুঝাকে